শম্ভু মহাচৈত্র টেম্পলের একদম সামনে চলে এসেছি, আর এই হচ্ছে ভিতরকার অ্যাম্বিয়েন্স। আর এই ওপর থেকে কাঠমান্ডু সিটির ভিউটা তোমরা একবার দেখো। বহুদিনের স্বপ্ন ছিল নেপাল রাইড করবো আর তার সঙ্গে কাঠমান্ডু ঘুরবো। ফাইনালি আজকে কিন্তু কাঠমান্ডু ঘুরতে ঘুরতে কিন্তু আর এই হচ্ছে পশুপতিনাথ মন্দিরের চত্বর। আর যারা যারা এখানে প্রসাদ গ্রহণ করতে চাও, আমার এই দেখো বাম পাশে রয়েছে। ফাইনালি চলে এসেছি দরবার স্কোয়ারে। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো কালকের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিন্তু ডানা থেকে সোজা চলে এসেছিলাম নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে। আর আমরা কিন্তু এসে হোটেলও নিয়ে নিয়েছিলাম, আর হোটেলের কন্ডিশনও তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো চলো আজকে সকাল সকাল একদম ফ্রেশ মাইন্ডে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কাঠমান্ডুর সাইট সিনে। তো কাঠমান্ডুর যত প্রসিদ্ধ স্থান রয়েছে তোমাদেরকে একের পর এক ঘুরে দেখাবো। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর কাল রাতে আমাদের বাইকগুলো কোথায় ছিল তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই হচ্ছে পার্কিং এরিয়া। তার সঙ্গে এখানে আমার গাড়ি রয়েছে, ওখানে সুমনদার গাড়ি রয়েছে, ওখানে ঋষভের গাড়ি রয়েছে। তো আপাতত আমি আর সুমনদা একটা গাড়িতেই যাব, ঋষভ আলাদা একটা গাড়িতেই যাবে। তো চলো মোটামুটি রাস্তাতেই সকালের টিফিনটা আমরা সেরে নেবো, আর তার আগে গাড়িটা কিন্তু কোল্ড স্টার্ট দিতে হবে। আর কালকের অ্যাডভেঞ্চারের পর আমার গাড়ির কন্ডিশনটা তোমরা একবার দেখো, পুরো মাটি আর মাটি লেগে রয়েছে গাড়িতে। জাস্ট একবার দেখো, কালকে কিন্তু ফুল দমে অ্যাডভেঞ্চার হয়েছে। এখন পর্যন্ত মানে কি বলবো, গাড়ি সেভাবে মোছাই হয়নি সকাল থেকে। জাস্ট গাড়িটা একটু মুছে নেবো, আর বাড়ি গিয়ে সবার প্রথম আগে কাজ হচ্ছে গাড়িটাকে ওয়াশ করা। তো চলো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক। আর এবার সোজা দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেটআপে। তো চলো আপাতত বাইকে উঠে পড়লাম, দেখি কোল্ড স্টার্ট কতক্ষণে হয়। ওরে বাবা, চলো একবারেই গাড়ি কিন্তু কোল্ড স্টার্ট নিয়ে নিয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে আমার গাড়ির এই মিররটা নিয়ে। এই দেখো অবস্থা, কালকে অ্যাডভেঞ্চার করার পর আমার মিররের এই দশা হয়েছে। তো জানি না এখানে এনফিল্ডের শোরুম পাবো কিনা, বাট বিহারে ঢুকে আমি যদি এনফিল্ডের শোরুম পাই বা সার্ভিস সেন্টার পাই, তো ওখান থেকে এটাকে আমাকে রিপেয়ার করাতে হবে। কারণ এর প্যাঁচটা কেটে গেছে যত সম্ভব। কারণ এই মিররটা আমি অ্যাডজাস্ট করতে পেরেছি, এই মিররটা আর অ্যাডজাস্ট করাই যাচ্ছে না, প্যাঁচের অবস্থা খুবই খারাপ। তো চলো এরপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। ওকে, গাড়ির কালকে রাতে কিন্তু আমি প্যানিয়ার্স থেকে শুরু করে টপ বক্স আমি কিছুই কিন্তু খুলিনি। জাস্ট যেমন ছিল ট্যাঙ্ক ব্যাগে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় পরেই কিন্তু কাটিয়ে নিয়েছি। সকালে জাস্ট এই জামা কাপড়টা পরে নিয়েছি, যেটা এখন পরে রয়েছে, আউটফিটটা বের করে পরে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে প্যানিয়ার্স খুলতে ইচ্ছা করছে না, সেই 3 তলায় হোটেল রুম। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। তো চলো একেবারে ফ্রেশ মাইন্ডে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর এখন আমাদের প্রথম লোকেশান হচ্ছে শম্ভু মহাচৈত্র টেম্পল। তার আগে কিন্তু আমরা একেবারে খাওয়া দাওয়াটা সেরেই কিন্তু আমরা সাইট সিনগুলো করব। আর এখান থেকে শম্ভু মহাচৈত্র টেম্পল রয়েছে মাত্র 3.1 কিলোমিটার্সের মতো। চলো আমি আর সুমনদা রয়েছি আমার বাইকে, আর ঋষভ পিছনে আসছে। ভাই সকালের ওয়েদারটা কিন্তু দারুণ, বেশি ঠান্ডা নেই, আবার হালকা হালকা রোদও উঠেছে। দেখো সকাল হতেই কিন্তু সব দোকানপাট ওপেন হয়ে গেছে। আমরা যখন 6:30 7টা বাজে উঠেছিলাম তখনই দেখি পুরো দোকান অল টোটাল ওপেন মার্কেটের। হোটেলের গলি ছেড়ে আমরা কিন্তু ফাইনালি হাই রোডটা ধরে নিয়েছি। আর এখান থেকে শম্ভু মহাচৈত্র টেম্পল রয়েছে 2.6 কিলোমিটার্সের মতো। কাঠমান্ডু ঘোরার কতদিনের শখ ছিল, তো ফাইনালি আজকে কিন্তু সেই শখ পূরণ হচ্ছে। আর তো চলো এরকম পরিস্থিতি রয়েছে কাঠমান্ডুর হাই রোডের। তো মোটামুটি ট্রাফিক তো রয়েইছে, আর তার সঙ্গে একটু ঠান্ডা গরম মিক্সচারে ওয়েদারও রয়েছে। চলো দেখতে দেখতে কিন্তু আমরা স্বয়ম্ভু মহাচৈত্র টেম্পলের একদম সামনে চলে এসেছি। আর এই হচ্ছে টেম্পল, আর আমরা এখন রয়েছি পার্কিং এরিয়াতে।
ও ভাই, দারুণ একটা জ্যামের মহাভারত কাটিয়ে কিন্তু আমরা চলে এলাম আমাদের প্রথম লোকেশন শম্ভু মহাচৈত্র টেম্পল। আর আপাতত আমরা এখানে বাইকটা রাখবো, দেন তারপরে কিন্তু সামনে দোকান রয়েছে ওইদিকে, তো দোকানে খাওয়া দাওয়াটা আমরা করব, তারপরে কিন্তু আমরা টেম্পলে ঢুকবো। গাড়িটা পার্কিং করে দিলাম দেখো পার্কিং এরিয়াতে। আর এই হচ্ছে শম্ভু মহাচৈত্র টেম্পল। আর এই টেম্পলের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, জাস্ট একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কিন্তু আমরা টেম্পলের দিকে ঢুকবো। একদম মন্দিরের ধারেই রয়েছে। আর এখানে একটা টিফিন সেন্টারে আমরা চলে এসেছি। আর এই দেখো রুটি রয়েছে, আলুর পরোটা রয়েছে, সবই কিন্তু মোটামুটি 30-40 এরকম রেঞ্জেই রয়েছে। তার সঙ্গে একটা চিকেন স্টাফিংয়ের একটা পরোটা রয়েছে, সেটা 100 টাকা। তো চলো কী কী নেওয়া হয় ভিতরে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো, তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। আমরা কিন্তু দেখো নেপালের স্পেশাল সেল রুটি আমরা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি একটা পরোটা নিয়েছি, আলুর পরোটা 40 টাকা, এটা 30 টাকা রয়েছে। আর তার সঙ্গে একটা সবজি অর্ডার করেছি, তো আসুক দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা নেপালের স্পেশাল, আমি জানতাম না, এটা সুমনদা আদি সব বললো, তো খেয়ে বলবো কেমন টেস্ট। তো চলো পরোটাটা ট্রাই করি, দেখি কেমন। এখানে দেখো আলুর পরোটা রয়েছে, সঙ্গে এখানে দেখো ঘুগনি মতো দিয়ে গেছে, তার সঙ্গে শেজওয়ান চাটনি দিয়েছে। জাস্ট শেজওয়ান চাটনিটা দারুণ ঝাল। পেঁয়াজ লঙ্কা চলে এসছে। যদিও বা নেপালি ভাষা সেরকমভাবে বুঝছি না, তবু খুব আনন্দ লাগছে কিন্তু শুনে। এবার নেপালের স্পেশাল সেল রুটি ট্রাই করব, দেখবো কেমন খেতে। কতকটা মালপোয়া মালপোয়া টাইপের, আমাদের যে ভাজা পিঠে হয় কতটা সেরকম খেতে। চলো টিফিন সেরে কিন্তু আমরা শম্ভু মহাচৈত্র টেম্পলের একদম সামনে চলে এসেছি। আর এই হচ্ছে ভিতরকার অ্যাম্বিয়েন্স, ভাই সত্যি দারুণ একটা অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে একদম নিস্তব্ধ এলাকা। আর এই দেখো এই হচ্ছে শম্ভু মহাচৈত্র টেম্পলের যাওয়ার রাস্তা। আর এই দেখো সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে ওই দূরে টেম্পল রয়েছে, সেই টেম্পলের কাছে আমরা যাব। তোমরা চাইলে এখানে বাতিও দিতে পারো, এখানে ঘি দিয়ে বাতি বিক্রি হচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাই আর শম্ভু মহাচৈত্র টেম্পল এক্সপ্লোর করি। আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি, আর একটা জিনিস দেখে সত্যি চোখটা দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে নেপালি ফ্ল্যাগ। দেখো অসম্ভব সুন্দর। অবশেষে আমরা অর্ধেক রাস্তা এলাম, আর অর্ধেক রাস্তা এসে সত্যি হাল খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর। জাস্ট দেখো আমরা সেই নিচে থেকে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে এসেছি, এখনো ওই উপরে রয়েছে মন্দিরটা। দেখতে দেখতে আমরা কিন্তু শম্ভু মহাচৈত্র টেম্পলের একদম সামনে চলে এসেছি। এই দেখো টেম্পলের মেন এন্ট্রান্স, আর পিছন থেকে গোটা কাঠমান্ডু সিটিটা কিন্তু দেখা যাচ্ছে। দারুণ ভিউ। চলো এবার আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাওয়া যাক। আমরা কিন্তু শম্ভু টেম্পলের একদম কাছাকাছি চলে এসেছি, আর এই কাছাকাছিতেই রয়েছে টিকিট কাউন্টার। একবার তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে টিকিট কাউন্টারের মেন এন্ট্রান্স। কান্ট্রিজ লেখা দেখো, ইন্ডিয়ান রুপিসে 50 আর আদার কান্ট্রিজে রয়েছে 200 রুপিস। তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রাইস চার্টটা। টিকিট হয়ে গেল আমাদের ইন্ডিয়ান। চলো এই টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, আমাদের 50 টাকা করে টিকিট নিয়ে নিল। আর এখান থেকে ভাই কাঠমান্ডু সিটির ভিউটা দারুণ। এই দেখো, ও অসম্ভব সুন্দর, আলাদাই লুক।
তো চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে যাব। তো আমরা কিন্তু একেবারে স্বয়ম্ভু টেম্পেলের উপরে চলে এসেছি। এই দেখো টেম্পেলটা দারুণ দেখতে লাগছে। আর তার সঙ্গে টেম্পেলের একদম ফ্রন্ট পজিশানেই তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো নিচে থেকে তোমাদেরকে কাঠমান্ডু সিটি দেখাচ্ছিলাম, আর এই ওপর থেকে কাঠমান্ডু সিটির ভিউটা তোমরা একবার দেখো। খুব দূরে ওই পাহাড়ের রেখা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। স্বয়ম্ভু টেম্পেলের ফ্রন্টের ভিউ তো তোমাদেরকে দেখালাম। এবার আমরা চলে এসেছি একদম ব্যাক সাইডের কাছে, যেখানে রয়েছে মেন গর্ভগৃহ। তো এই দেখো আর তোমাদেরকে বলে রাখি, এই স্বয়ম্ভু টেম্পেলের যেগুলো গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু কোনোভাবে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানে কিন্তু কোনো রকমভাবে ফটোগ্রাফি অ্যালাউ নেই, এখানেও নেই, আর সেম এখানেও নেই যেখানে বুদ্ধ মূর্তি রয়েছে। আর এই স্বয়ম্ভু টেম্পেলের ওপরে এলে তোমরা প্রচুর দোকান পাবে, রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে নেপালি ফ্ল্যাগ, আরও প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। তো একবার দেখে নাও। এইটা হচ্ছে মন্দির চত্বর, আর দোকানগুলো কিন্তু পুরো মন্দিরের সাইড ঘিরে রয়েছে। ওপারে কিন্তু একটা ক্যাফেও রয়েছে, রুফটপ ক্যাফে। তো চলো চলো স্বয়ম্ভু টেম্পল তো ঘোরা কমপ্লিট হলো। এবার আমরা কিন্তু নিচের দিকে রওনা দেব আমাদের নেক্সট লোকেশানের দিকে। তারপরেই রয়েছে পশুপতিনাথ। তো ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, যে রাস্তা ধরে এসছি আমরা কিন্তু সেই রাস্তা ধরে আবার নিচের দিকে চলে যাব পার্কিং এরিয়াতে। আস্তে আস্তে কিন্তু আমরা একদম বেসমেন্টের কাছে চলে এসেছি। ভাই দারুণ দমের কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে ওপরে যখন উঠলাম না, মানে আলাদাই একটা, মানে যেন সেই ওয়ার্ল্ডে চলে গেলাম। নিস্তব্ধতা, তার সঙ্গে একটা পবিত্র মনোভাব, সত্যি অসাধারণ 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 এক কথায়। তো এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট লোকেশান স্বয়ম্ভু বুদ্ধা পার্কে। তো চলো আগে চলে যাই পার্কিংয়ে, দেন তারপরে সোজা চলে যাব স্বয়ম্ভু বুদ্ধা পার্কে। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। চলো এবার সোজা চলে এসেছি পার্কিং এরিয়াতে। এবার বাইকটা নিয়ে সোজা চলে যাব হচ্ছে স্বয়ম্ভু বুদ্ধা পার্ক, যেটা এখান থেকে রয়েছে মাত্র আর মাত্র 1 কিলোমিটারের কমে। তো চলো আগে হেলমেটটা একটু নিয়ে আসি। আর স্বয়ম্ভু বুদ্ধা পার্ক ঘুরে কিন্তু আমরা সোজা চলে যাব হচ্ছে পশুপতিনাথ, আমাদের মেন অ্যাট্রাকশান। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি স্বয়ম্ভু বুদ্ধা পার্কে। একসময় ফটোতে দেখেছি, এখন চোখের সামনে দেখছি। তো চলো আপাতত বাইকটা পার্কিং করি, তারপরে কিন্তু আমরা পার্কে ভিজিট করব। দারুণ লাগছে এই বাইরে থেকে। জাস্ট গাড়িটা পার্কিং করলাম, পার্কিং করে আমরা কিন্তু সোজা চলে এলাম হচ্ছে স্বয়ম্ভু বুদ্ধা পার্কের গেটের সামনে। আর এই দেখো এইটা হচ্ছে স্বয়ম্ভু বুদ্ধা পার্ক, ওই দিকে রয়েছে মেন গেট। আমরা জাস্ট এই দিক থেকে ঢুকবো, কোনো জায়গায় কোনো রকম কিন্তু পার্কিং ফিজ নেই। চলো তো চলো পার্কিং করে একদম ভিতর পর থেকে আমরা সোজা চলে এলাম বুদ্ধা পার্কের একদম সামনে। আর এই হচ্ছে দেখো বুদ্ধা পার্কের মেন গেট, উপরে লেখা আছে দেখো বুদ্ধা আমিদেভা পার্ক। তো
চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে যাব। ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে। সিরিয়াসলি প্রচণ্ড গরম পড়েছে। গেট থেকে ঢুকতেই সামনে পড়বে হচ্ছে দেখো বুদ্ধা স্ট্যাচু। ও এক সময় এগুলোকে আমরা ফটো আর ভিডিওসে দেখেছি অন্য লোকের, আজকে চোখের সামনে দেখছি, অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। বহুদিনের স্বপ্ন ছিল নেপাল রাইড করবো আর তার সঙ্গে কাঠমান্ডু ঘুরবো। ফাইনালি আজকে কিন্তু কাঠমান্ডু ঘুরতে ঘুরতে কিন্তু যখন এই জায়গাগুলো এক্সপ্লোর করছি না ভাই, সত্যি আলাদাই লেভেলের মনের মধ্যে একটা ফিলিং আসছে। তো চলো আর কিছুক্ষণ কিন্তু আমরা এই বুদ্ধা পার্কে থাকবো, দেন তারপরে সোজা আমরা বেরিয়ে যাব কাঠমান্ডুর মেন অ্যাট্রাকশান পশুপতিনাথ মন্দিরে। সিরিয়াসলি দারুণ জায়গা এই সব জায়গাগুলো। তো যারা যারা নেপাল ভিজিট করছো সকলকে রিকোয়েস্ট করবো এই সব জায়গাগুলো নোট করে রাখো আর ভিজিট করো। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা বুদ্ধা স্ট্যাচুর ঠিক নিচে পৌঁছে গেছি, আর এখান থেকে কি দারুণ লাগছে। ও আর এখানে কিন্তু সত্যি কথা বলতে বেশি কিছু দেখার নেই, জাস্ট এই বুদ্ধা পার্কে বুদ্ধা স্ট্যাচু রয়েছে। আর এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। প্রায় আধ ঘন্টার মতো আমরা কাটালাম এখানে। সিরিয়াসলি দারুণ জায়গা, একবার ভিজিট করো যদি নেপাল আসো। তো চলো আমরা কিন্তু স্বয়ম্ভু বুদ্ধা পার্ক ঘুরে নিলাম। ঘোরার পর এবার সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের কাঠমান্ডুর মেন অ্যাট্রাকশান পশুপতিনাথ মন্দিরে। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। তো চলো আমরা কিন্তু বাইক পার্কিং করে একদম পশুপতিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিতর চত্বরে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই, এই বাইরের চত্বরটুকু কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ রয়েছে। তো চলো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই পশুপতিনাথ টেম্পলটাকে। আর এই হচ্ছে পশুপতিনাথ মন্দিরের চত্বর। আর তোমাদেরকে একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই, সামনে লেখা দেখো, এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোভাবেই কিন্তু অ্যালাউ নয়। আর ওখানে কিন্তু তোমাদের ব্যাগেজ কাউন্টার, মোবাইল, ক্যামেরা যা যা আছে সব জমা করে কিন্তু ভিতরের দিকে ঢুকতে হবে। এই ভিতর দিকে তোমাদের ঢুকতে হবে, জাস্ট এই কাউন্টার থেকে ঘুরে জমা করে ওই দিক থেকে বেরিয়ে পশুপতিনাথ টেম্পলে তোমাদের কিন্তু ঢুকতে হবে। আর এই সামনেই তোমরা কিন্তু জুতো চপ্পল কক্ষ পেয়ে যাবে। তো এইখানে কিন্তু জুতো চপ্পলও তোমরা রেখে দিতে পারবে। তো আমরা রয়েছি এখন জুতো ফুতো জমা দেওয়ার জায়গায়, জুতো মোবাইল টোবাইল সব জমা দেওয়ার জায়গায়। বাট ভিতরে তোমরা মোবাইল নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো রকমভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই যে ব্যাগ রয়েছে এখান থেকে একটা ব্যাগ কালেক্ট করে জুতোগুলো নিয়ে কিন্তু ওখানে জমা দিয়ে দিতে হবে। এই দেখো ঋষভ অলরেডি আমাদের জুতো টুতো নিয়ে কিন্তু এবার জমা দেওয়ার প্রস্তুতি করছে। তো এই দেখো এরকম একটা টোকেন দিল যখনই আমরা জুতোগুলো জমা করলাম। এবার আমরা মন্দিরের ভিতরের দিকে যাব। জুতো জমা হয়ে গেছে, জাস্ট মোবাইল পার্স সবই পকেটে থাকবে, কিন্তু কোনো রকমভাবে ভিতরে বের করা যাবে না। চলো বেরিয়ে পড়লাম এবার। আর এই রয়েছে দেখো মন্দিরের মেন এন্ট্রান্স। জাস্ট মন্দির চত্বরে মহাশিবরাত্রির পরের দিন ভিউটা তোমরা দেখো, কত পর্যটক রয়েছে। পশুপতিনাথের মেন গেট থেকে কিন্তু এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। ভিতরে ঢুকে পড়লাম, যারা যারা জুতো পরে ভিতরে ঢুকছিল সকলকে কিন্তু বার করে দিল। ও দারুণ পরিবেশ। মন্দিরের ভিতরে চত্বর কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে।
শিবরাত্রির দিনে কিন্তু এগুলো কিন্তু সাজানো হয়েছিল, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের বাম পাশেই রয়েছে শ্রী শঙ্করাচার্য মঠ। ভাই যে পরিমাণে সাজানো রয়েছে না, মানে চোখ অন্যদিকে সরছেই না। প্রচুর সাধু বাবারা রয়েছে ভিতরে, দেখো তোমরা। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আর তোমরা যারা পুজো দেবে, এখানে 100 টাকা 200 টাকা করে কাটুরি রয়েছে, তোমরা কিনতে পারো, কিনে কিন্তু ভিতরে পুজো দিতে পারবে। যারা যারা এখানে প্রসাদ গ্রহণ করতে চাও, আমার এই দেখো বাম পাশে রয়েছে প্রসাদ গ্রহণ কক্ষ। ওখানে দেখো ভোজন খাবার কাজ বলে লেখাও রয়েছে, তোমরা চাইলে এখানে খবর নিতে পারো। কত সাধু সন্ন্যাসী এসছে দেখো। জয় শম্ভু। আর আমরা যখন ভিতরে এলাম, মন্দির চত্বরের একদম ভিতরে, তো ভিতরে শুধু ভিড়টা তোমরা দেখো। সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড এবং পুলিশ গার্ডও রয়েছে। ওখানে কিন্তু কোনো রকমভাবে মোবাইল বা ক্যামেরা আমরা নিয়ে ভিতরে ঢুকতে পারবো না। আর মন্দির চত্বরটা কত বড়, তোমরা না এলে বিশ্বাস করবে না। পিছনে দেখো একটা পার্কের মতো করা রয়েছে, যেখানে সকল মানুষেরা রেস্ট নিচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো শ্রী পশুপতিনাথ মন্দির। এই দেখো শ্রী পশুপতিনাথ মন্দিরের মেন গর্ভগৃহ। আর এই দেখো আমরা কিন্তু একদম পশুপতিনাথ টেম্পেলের গর্ভগৃহ যাওয়ার রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি। সামনেই লেখা যে ভিতরে একদমই আর ক্যামেরার অ্যালাউ নেই। তো আমরা ভিতরে ঘুরে আসি, কি কি দেখলাম না দেখলাম সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। চলো, ঘড়িতে বাজছে এখন 2:10, আর আমরা কিন্তু ফাইনালি পশুপতিনাথ দর্শন করে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম। 2টো নাগাদ গেট খুলেছিল, মানে 1:30 নাগাদ গেট বন্ধ হয়ে গেছিলো, আবার 2টো নাগাদ গেট খুললো। আর আমরা গেট খোলা মাত্রই কিন্তু দর্শন পেয়ে গিয়েছিলাম। সিরিয়াসলি মানে ভাষায় এবং কথায় কোনোভাবেই বোঝানো যাবে না যে কতটা পবিত্র এই জায়গা, তার সঙ্গে কতটা সুন্দর, কতটা নিস্তব্ধ ভিতরে, দারুণ এক কথায়। তো চলো, আমরা পশুপতিনাথ দর্শন তো সারলাম, এবার কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব। তো চলো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বৌদ্ধা স্তূপা দেখতে কাঠমান্ডুর। ওরে বাবা, জামটা দেখো একবার। আমরা এখন রয়েছি কাঠমান্ডু রিং রোডে। এরপর জাস্ট আমরা ডান দিকে নেব হচ্ছে বুদ্ধা মেন রোডের দিকে। আর 2.9 কিলোমিটার্সের মতো জাস্ট বাকি রয়েছে। কাঠমান্ডু সিটি থেকে জাস্ট সবই কিন্তু কাছাকাছি, 3 কিলোমিটার 4 কিলোমিটার এরকমই দূরত্বের মধ্যেই সবকটা সাইট সিন রয়েছে। তো তোমরা যারা আসছো চাইলে কিন্তু এখান থেকে বাইক রেন্টে নিতে পারো। দেখো এরকম সব বাইকের কাউন্টার রয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু বুদ্ধা স্তূপার কাছে এসে গেছি। আর সামনে দেখো গাড়ি আর ভিতরে যেতে দিচ্ছে না। তো আমরা জাস্ট একটু ধার করে কোথাও একটা পার্কিং করব, পার্কিং করে কিন্তু বৌদ্ধা স্তূপার দিকে কিন্তু বেরিয়ে যাব। আমরা কিন্তু একটা পেড পার্কিংয়ের জায়গা পেলাম। এখানে পেড পার্কিং ছাড়া আর উপায় নেই, মানে বৌদ্ধা স্তূপা যাওয়ার আগে রাস্তা ধারে কোনো খালি জায়গা নেই। 1 ঘন্টা में कितना? 25 रुपया। ঠিক আছে, তো চলো 1 ঘন্টায় 25 টাকা করে আমরা পার্কিংয়ের জায়গাটা পেয়েছি। দেখো একদম গ্রাউন্ড ফ্লোরে। তো জাস্ট একটু গাড়িটা রেখে দিই। ঋষভ, একটু গাড়িটা তুই চাপ, আমি এখানটা রাখবো। তো মোটামুটি পার্কিং করলাম গাড়িটা। আর তারপরেই দেখো এরকম একটা টোকেন দিয়ে দিল। টোকেনে টাইম ফাইম সব কিছু লেখা রয়েছে, ঘন্টায় 25 টাকা করে।
আর এখান থেকে আমরা জাস্ট হেঁটে আর 160 মিটার গেলেই পড়বে হচ্ছে বৌদ্ধ স্তূপ। চলো একদমই বৌদ্ধ স্তূপার কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে দেখো বৌদ্ধ স্তূপার এখনকার ভিউ। এক্সপেক্ট করেছিলাম যে পাহাড়ের ওপরে হবে, বাট পাহাড়ের ওপরেই না, একদম লোল্যান্ডেই রয়েছে। আমরা কিন্তু একদম বৌদ্ধ স্তূপার কাছাকাছি চলে এসেছি। এই নিচে থেকে যা দেখতে লাগছে না, প্রচুর পতাকা, দেখো প্রচুর পতাকা উঠছে আর দারুণ রোদও উঠেছে। তো চলো, সামনেই রয়েছে মেন গেট। আর এখানে একটা জিনিস দেখছি লেখা রয়েছে সব জায়গায় যে টিকটক করনা মানা হ্যায়। জানি না নেপালে টিকটক চলে কিনা, আমাদের ইন্ডিয়াতে তো কবে ব্যান হয়ে গেছে। আমরা কিন্তু বৌদ্ধ স্তূপার কাছাকাছি এসেছিলাম, বাট এখানে কোনো কাজের জন্য ভিতরটা বন্ধ রয়েছে। তো সেজন্য জাস্ট বাইরে থেকে একটুখানি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম সাঙ্গার উদ্দেশ্যে। তো ওখানে সাঙ্গা শিবা টেম্পল রয়েছে, আর তার সঙ্গে সাঙ্গা সাসপেনশন ব্রিজ রয়েছে, যেটা এখান থেকে মাত্র 19 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে আমরা যেখানে রয়েছি। চলো, এখানে অনেকটা সময় কেটে গেল। আমরা ভাবলাম যে ভিতরে দেখবো, বাট ভিতরে কিছু কাজের জন্য ভিতরে আর ঢোকা হলো না। চলো বেরিয়ে পড়া যাক। তো ফুলবাড়ি থেকে আমরা হাই রোডটায় উঠে পড়েছিলাম, দেন তারপরে হাই রোড থেকে আমরা ডান দিকে মূলপানির দিকে আমরা বেঁকে যাচ্ছি, যেটা বেসিক্যালি যাচ্ছে হিল হয়ে সাঙ্গার দিকে। তো আমরা সাঙ্গার দিকে রওনা দিলাম, আর অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার্সের মতো রয়েছে এই রাস্তাটা। তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো সাঙ্গা সাসপেনশন ব্রিজ, তার সঙ্গে সাঙ্গা শিবা স্ট্যাচু। তো চলো। তো চলো, ঘড়িতে বাজছে এখন 4:14, আর আমরা আরানকিও হাইওয়েটা ধরে নিয়েছি। ধরার পরেই কিন্তু ভাই পুরো ভিউ চেঞ্জ হয়ে গেল এক মুহূর্তে। চারিদিকে পাহাড়, পাহাড়ের ওপর ঘর, আর আমরা কিন্তু সাঙ্গার খুব কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে দেখো সাঙ্গার শিবা স্ট্যাচু। চলো তোমাদের তো সব কিছুই দেখাবো। তো আপাতত এখন সাঙ্গা সাসপেনশন ব্রিজ রয়েছে 2.6 কিলোমিটার্সের মতো। ও কি বড় শিবা স্ট্যাচু দেখো পাহাড়ের ওপর। আর আমাদের কিন্তু এই ঘুরে 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 কিন্তু ওপরের দিকে উঠতে হবে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে আমাদের কাঠমান্ডু ট্রিপ জানিও। আর ভাই সাঙ্গা যাওয়ার আগে রাস্তাটা তোমরা একবার দেখো, রাস্তা নেই, ফুললি অফরোড। আর নতুন রাস্তা মেবি তৈরি হবে, তো সেই জন্য এরকম পাথর টাথর বিছিয়ে রেখেছে। তাও রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ। ওরে বাবা, জল পড়ে তো একাকার অবস্থা। চলো, আমরা কিন্তু সাসপেনশন ব্রিজের রাস্তাটায় চলে এসেছি। আর জাস্ট রাস্তাটা দেখো, কতটা চড়তে হচ্ছে দেখো গাড়ি নিয়ে। চরম লেভেলের রাস্তা। চারটে 44 বাজে, আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সাসপেনশন ব্রিজের কাছে। আর এখানে কিন্তু শিবা স্ট্যাচুটাও রয়েছে, মানে দুটো একই জায়গায়। এই দেখো, এই হচ্ছে সাসপেনশন ব্রিজ যাওয়ার রাস্তাটা রয়েছে এখানটায়, আর এইদিকে পড়বে হচ্ছে শিবা স্ট্যাচু। তো
তো ঘড়িতে বাজছে এখন প্রায় 4:30 ছুঁই, আর আমরা কিন্তু সাঙ্গা শিবা টেম্পলের একদম কাছাকাছি চলে এসেছি। জাস্ট দেখো এখানে কোনো পার্কিং আমরা রাখিনি, জাস্ট এরকম পাহাড়ের কোলে আমরা গাড়িটা রেখে দিয়েছি। আর ওই দূরে রয়েছে সাঙ্গা শিবা টেম্পলের রাস্তাটা, আর ওপরে গেলে কিন্তু আমরা শিবা স্ট্যাচুটা আমরা দেখতে পাবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো ঋষভ ভাই যদিও বা আমার ভিউটা গার্ড করে দিয়েছে, বসে যাচ্ছে। বসে যাও। এই হচ্ছে কাঠমান্ডু সিটির এক অংশের চিত্র, দারুণ ভিউ, দারুণ। তো চলো এবার টাইম ওয়েস্ট না করে আমরা সাঙ্গা শিবা টেম্পলের দিকে যাব, তারপরে কিন্তু সাঙ্গা সাসপেনশন ব্রিজও রয়েছে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা এখন আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্সিমেট 22 থেকে 23 কিলোমিটার মতো দূরে রয়েছি। এরপর সন্ধ্যার মুখে আমরা সাসপেনশন ব্রিজ ঘুরে কিন্তু ওটা কি দরবার স্কোয়ার, তাই তো? আমরা কাঠমান্ডুর দরবার স্কোয়ারে যাব। এই দেখো, তো ফাইনালি আমরা একটু ট্রেক করে সাঙ্গা শিবা টেম্পলের কাছাকাছি চলে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এখানে লেখা দেখো, কৈলাসনাথ মহাদেব ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু অফ লর্ড শিবা, 143 ফিট উঁচু। চলো এবার ভিতর থেকে তোমাদেরকে দেখাই। আর এই দেখো, এই হচ্ছে মেন গেট। আর আমরা সামনে ঢুকেই একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে সোমনাথ জি। আমরা সোমনাথ টেম্পলের নাম শুনেছিলাম, আজ সোমনাথজিরও দর্শন হয়ে গেল। আর ওই ওপরে দেখো আমাদের দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে রয়েছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ, জাস্ট দেখে নাও, পাহাড়ের মাথায়, লোকজনও কিন্তু সেরকম বেশি নেই। চলো এবার আস্তে আস্তে উপরের দিকে উঠি। তো চলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, আর যত উপরের দিকে যাচ্ছি সিরিয়াসলি মন ভরে যাচ্ছে। আর এই দেখো একদম কিন্তু আমরা শিবা স্ট্যাচু যেটা রয়েছে একদম কাছাকাছি চলে এসেছি। এই দেখো 143 ফুট উঁচু। চলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ডের টলেস্ট 143 ফিট শিবা টেম্পলের একদম সামনে। আর এই দেখো আমার পিছনেই রয়েছে শিবা স্ট্যাচু, হর হর মহাদেব। আর এই পাশেই দেখো নন্দী স্ট্যাচু রয়েছে একটা, শিবজি থাকবে আর তার পাশে নন্দী থাকবে না, এটা তো হতেই পারে না। কি বড় একটা নন্দীর স্ট্যাচু রয়েছে দেখো। আর তোমরা এই সামনে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে কিন্তু শিবজি রয়েছে, তার সঙ্গে পিছনে দুর্গা মা, তার সঙ্গে গণেশজি, আর তার সঙ্গে রয়েছে হনুমানজি। তো ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোভাবে অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা। চলো মন্দির দর্শন তো সারলাম, তার সঙ্গে প্রসাদও খেলাম। এবার আমরা কিন্তু ওপরের দিকে আস্তে আস্তে উঠবো। দেখো একবার কত উঁচু শিবা স্ট্যাচু। এসেছি যখন, বাবার এক চক্কর না কেটে এখান থেকে যাব না। তো চলো দেবাদিদেব মহাদেবের একটা চক্কর পরিক্রমা আমরা কমপ্লিট করি, দেন তারপরে কিন্তু আমরা নিচের দিকে রওনা দেব সোজা সাসপেনশন ব্রিজের দিকে। তো চলো আমরা কিন্তু শিবা স্ট্যাচু দেখে আর প্রসাদ গ্রহণ করে একটুখানি সময় কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি সোজা সাসপেনশন ব্রিজের কাছে। আর এখান থেকে মাত্র ওই 500 বা 600 মিটার রয়েছে, মানে আমার পুরো একদম এই পিছন দিকেই রয়েছে সেই সাসপেনশন ব্রিজটা। তো চলো আমরা কিন্তু সাঙ্গা শিবা স্ট্যাচু দেখে বেরিয়ে পড়লাম সাসপেনশন ব্রিজের উদ্দেশ্যে। আর আমার ওই ডান পাশে দেখো রয়েছে সাঙ্গা সাসপেনশন ব্রিজ। ভাই এই রাস্তাটা কিন্তু চরম লেভেলের রাস্তা।
যাওয়ার পথেই কিন্তু সাঙ্গা সাসপেনশন ব্রিজ পড়ছে, একবার দেখে নাও। এই হচ্ছে রাস্তা যাওয়ার, বাট অলরেডি কিন্তু বন্ধ হতে চলে, তো আমরা আর বেশি রিস্ক নিচ্ছি না। দূর থেকেই সাসপেনশন ব্রিজটা দেখে নিচ্ছি এবং যাওয়ার পথে তোমাদের কিন্তু সাসপেনশন ব্রিজটা দেখিয়ে দেবো। আমরা আসল সাসপেনশন ব্রিজ কিন্তু অন্য জায়গায় আমরা কাটিয়ে এসেছি, যেটা হচ্ছে ত্রিশুলি। ও চলো এবার বেরিয়ে পড়া যাক। এবার আমরা যাব হচ্ছে কাঠমান্ডুর দরবার স্কোয়ারে, যেটা হচ্ছে কাঠমান্ডুর অন্যতম মেন অ্যাট্রাকশান। চলো সাঙ্গা থেকে যাচ্ছি, আর সাঙ্গার রাস্তাটা সত্যি এত করুণ অবস্থা, মানে কি আর বলবো। ওরে বাবা, শুধু রাস্তা দেখো। তো ঘড়িতে বাজছে 5:52, আর আমরা কিন্তু আরারিকো হাইওয়ে থেকে সোজা আমরা কাঠমান্ডু রিং রোডের দিকে যাচ্ছি। এখন রয়েছি NH03, আর আমাদের ঋষভ ভাইয়ের একটা প্রবলেম হয়েছে। প্রত্যেকটা রাইডে এক একটা করে প্রবলেম ওর থাকে, তো এই রাইডে ওর প্রবলেম হয়েছে। তো চলো দেখাচ্ছি। আর আমরা কিন্তু দরবার স্কোয়ারে যাব খুব তাড়াতাড়ি। ভাই যা জ্যাম পড়েছে না, মানে লিটারালি মাথা খারাপ হয়ে যাচ্ছে। 16 কিলোমিটার রাস্তা ছিল, 17 কিলোমিটার রাস্তা ছিল, দেখাচ্ছিল 1 ঘন্টা 32 মিনিট। মানে চিন্তা করতে পারছো, এখন আর মাত্র বাকি 13 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 42 মিনিট। চলো আর কিছুক্ষণ পরে একটু সাইড করে দাঁড়াবো। ঋষভ ভাইয়ের গাড়িতে আবার কি প্রবলেম এসছে দেখি। আগের দিন তো সাইলেন্সার খুলে গেছিলো, দড়ি বেঁধে সাইলেন্সারে গাড়িতে একটু যাও করে মাউন্ট করে চলেছে রাইডটা। তো আজকে আবার কি প্রবলেম হয়েছে দেখি। ন্যাশনাল হাইওয়ে 03 একদম আমরা সাইডে রয়েছি, আর এই দেখো ঋষভ ভাইয়ের প্রবলেমটা দেখো। সাইলেন্সার পাইপ খুলে গেছিলো, সেখানে দড়ি বেঁধে এখন কাজ চালানো হচ্ছে। তার সঙ্গে এদিকে টপ বক্সের মাউন্টটা খুলে গেছে, তো দেখো তোমরা। তো বাইরে বেরোলে অফ রোডিং হলে ভাই এরকম প্রবলেম হবেই। তো চলো দেখা যাক কী করা যায়, কারণ কালকে এবার বাড়ি ফেরার পালা রয়েছে, অনেকটা বড় রাইড রয়েছে কালকে থেকে। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর ঘড়ির কাঁটায় বাজছে এখন 6টা, আর আমরা দরবার স্কোয়ার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছি। ভাই যা জাম লাগছে না, একটা জায়গাতেই 3-4 মিনিট 5 মিনিট করে শুধু জ্যামেতেই কেটে যাচ্ছে। আর দারুণ বড় সিটি, আর প্রচুর গাড়ির চাপ। আমরা এত জায়গা ঘুরে এলাম ভাই, সত্যি কথা বলছি কাঠমান্ডুর মতো এত যান চলাচল সত্যি দেখিনি। তো ফাইনালি আমরা কিন্তু দরবার স্কোয়ারের একদমই কাছাকাছি চলে এসেছি। জাস্ট এই মুখটা ঘুরলেই কিন্তু আমরা দরবার স্কোয়ারে একেবারে পৌঁছে যাব। এই দেখো, ও এই হচ্ছে দরবার স্কোয়ারের রাতের চিত্র। এটা হচ্ছে বেসিক্যালি দরবার স্কোয়ারের যে মার্কেটটা রয়েছে, সেই মার্কেটটা দেখো কি নেই এখানে। জুয়েলারি থেকে শুরু করে কাপড় জামা অল টোটাল সব কিছুই রয়েছে এখানে। এইটা বেসিক্যালি জুয়েলারির। এরপরে কিন্তু এবার ঘড়ি টড়ি থেকে শুরু করে জামা কাপড় অল টোটালের মার্কেটটা এবার তোমাদের দেখাই। এই দেখো, তো ফাইনালি আমরা কিন্তু দরবার স্কোয়ারে একদম পৌঁছে গেছি। এই হচ্ছে দেখো দরবার স্কোয়ার, এই দেখো। তো চলো আগে গাড়িটা একটু পার্ক করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কোনো গ্যাপে ঢোকানো যাবে না, হ্যাঁ। তো ঘড়িতে বাজছে এখন 6:53, আর আমরা ফাইনালি চলে এসেছি দরবার স্কোয়ারে। ঋষভের গাড়িতে একটু প্রবলেম হয়, ঋষভ হোটেল চলে গেছে, আমি আর সুমনদা এসেছি। আর এই দেখো আমার পিছনে রয়েছে দরবার স্কোয়ার। তো চলো একটু গাড়িটা পার্কিং করি, পার্কিং করে কিন্তু আমরা একটু ভিতরের দিকে যাব। কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখো, জানি না ভিতরে ঢুকতে দেবে কি না,
বা আরও খোলা আছে কি না। তো চলো আপাতত পার্কিংটা করে ভিতরের দিকে যাওয়া যাক। দরবার স্কোয়ার ঢোকার আগে কিন্তু গাড়িটা পার্কিং করলাম, আর এই দেখো দরবার স্কোয়ারের মার্কেটটা কিন্তু বিশাল বড়, এইটা জাস্ট তার এক অংশ বলতে গেলে। তো চলো সামনে রয়েছে দরবার স্কোয়ারের মেন গেট, আর তার সঙ্গে দরবার স্কোয়ারে কী কী দেখছি না দেখছি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কাঠমান্ডু আসবো আর দরবার স্কোয়ার ঘুরবো না সেটা তো হতে পারে না। এই হচ্ছে দরবার স্কোয়ারের টিকিট কাউন্টার। এখানে দেখো 500 এবং 1000 টাকা দু রকমের টিকিট রয়েছে, আদার কান্ট্রিজে 1000 আর SAARC 500 টাকা নেপালি রুপিসে। তো চলো আপাতত আমরা একটু ভিতরের দিকে যাই। এই হচ্ছে দরবার স্কোয়ারের ভিতরের চিত্র এখন। চলো ঢুকে পড়লাম, আর আমার বাম পাশেই দেখো রাজাদের ঘরটর সব কিছুই কিন্তু এখন রয়েছে, আর সামনেই কিন্তু বিশাল বড় একটা মন্দির আছে। চলো তোমাদেরকে দেখাই। আর এই দরবার স্কোয়ারে এসে দেখো এখানে একটা মূর্তি রয়েছে, যেখানে দেখো সকলে কিন্তু প্রসাদ চড়াচ্ছে, আর তার সঙ্গে এখানে কত প্রদীপ জ্বলছে। চাইলে তোমরা পুজোর সামগ্রী এই দিক থেকে তোমরা কিনে নিতে পারো। এইখানে দেখো দোকান রয়েছে সব। আমরা জাস্ট মূর্তিটা দেখে পিছনের দিকে এলাম, আর আসাই মাত্র দেখো এইদিকে পিছনে সেই বড় বড় ঢাক টাইপের জিনিস এখানে রাখা রয়েছে ওপরে দুতলাতে। এখনো পর্যন্ত পুরো স্ট্রাকচারগুলো কিন্তু সংরক্ষিত করা রয়েছে। সত্যি কথা বলতে দরবার স্কোয়ার ঘুরতে কিন্তু দারুণ লাগছে এই সন্ধ্যের সময়। দরবার স্কোয়ার ঘুরতে ঘুরতে একদম পুরো শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখানে দেখো একটা মূর্তি রয়েছে, পুজো করছে সকলে, যত সম্ভব পিতলের মূর্তি। এবার তোমাদের দেখাই মূর্তিটা, আমি ঠিক নাম জানি না, কিন্তু তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কি বড় ঘন্টা। মানে এরকম ঘন্টা সত্যি আগে দেখিনি। তো চলো এখনো কিন্তু ঘোরা অনেকটাই বাকি রয়েছে। আস্তে আস্তে কিন্তু আমরা দরবার স্কোয়ারের ভিতরের দিকে যাচ্ছি। বলতে গেলে এখানে কিন্তু রাজারা বসবাস করতো, আর তার সঙ্গে কিন্তু চারিদিকে ছোট ছোট কুঁড়ে ঘরও আছে, যেখানে এখন কিন্তু দোকানপাটগুলো সব হয়েছে। তো চলো দরবার স্কোয়ার ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা জাস্ট এক চক্কর রাউন্ড মেরে দিলাম, এরপরে কিন্তু আমরা সোজা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। চলো দরবার স্কোয়ার ঘুরে আমরা কিন্তু সোজা পার্কিং এরিয়াতে চলে এসেছিলাম। এবার আমরা জাস্ট হোটেলের দিকে এবার রওনা দেবো। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। আর এখান থেকে আমাদের হোটেল রয়েছে 4.2 কিলোমিটার। দরবার স্কোয়ার থেকে আমরা ফাইনালি হোটেলে চলে এসে একটু ফ্রেশ হয়ে সকলে কিন্তু এবার রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি, তার কারণ আজকে আমাদের নেপালের কিন্তু শেষ দিন, আর কালকে কিন্তু আমরা ইন্ডিয়াতে ঢুকেই যাচ্ছি। তো আজকে সকলে দেখো সকলে পার্টি মুডে রয়েছে। এদিকে ঋষভ এখন আদা রসুন ছাড়াচ্ছে, তার সঙ্গে আলু পেঁয়াজ টমেটো সব ছাড়ানো হয়ে গেছে। সুমনদা একদম ভাত রেডি করে দিয়েছে। এবার আমরা মাংস রান্নার প্রস্তুতি শুরু করছি, তার কারণ আজকে আমরা রাতে সকলে মিলে নেপালে বসে নেপালের চিকেন আর আমরা ভাত খাবো। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা জাস্ট চিকেনটাকে বসালাম। একবার দেখো এই এখন আলু ভাজা চলছে, তার সঙ্গে চিকেন রয়েছে, এদিকে আদা রসুন, তার সঙ্গে পেঁয়াজ, আর এদিকে টমেটো রয়েছে। তো এবার চিকেনও রান্না হচ্ছে, আর সত্যি কথা বলতে লাস্ট দিনে জমজমিয়ে আমরা আনন্দ করতে চাই, তো ভাত আর চিকেন দিয়ে। তো দেখো ভাত চিকেন তার সঙ্গে স্যালাড এসে গেছে। তো জাস্ট একবার খেয়ে দেখবো যে চিকেনটা সঙ্গে ভাত কেমন হয়েছে। দারুণ কম্বিনেশন। তো চলো
আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন ব্লগে। আর কালকে আমরা নেপাল ছেড়ে কিন্তু সোজা ঢুকে পড়বো ইন্ডিয়াতে, মানে ঘরের ছেলে ঘরে ফিরবে।